আমরা বন্ধুরা মিলে একবার সাজেকে ঘুরতে গিয়েছিলাম। রাত্রিবেলা যখন সবাই মিলে পাহাড়ের উপর শুয়ে আকাশ দেখছিলাম, মেঘ উড়ে এসে আমাদেরকে ভিজিয়ে দিয়ে যাচ্ছিল। কেবলই মনে হচ্ছিল আকাশে একটা ঢিল ছড়ে সমস্ত তারা টুপ করে ঝরে পড়বে আমাদের গায়ের উপর। মিশু উত্তেজিত হয়ে বলল, তাই আমার অনেক ইচ্ছে সাজেক যাওয়ার। আমি কখনো সাজেক যাইনি। তন্ময় বলেছিল আমাকে সাজেক, বান্দরবন, রাঙামাটি এরকম সব পাহাড়ি এলাকায় আমাকে ঘুরতে নিয়ে যাবে। আমি কত প্ল্যান করতাম ওর সাথে, কিন্তু হুট করেই এমন হয়ে যাবে সব কিছু। আমি ভাবতেও পারিনি, এখনো বিশ্বাস করতে পারছি না। মিশু বসে পড়ল বস্তার উপর। ওর বুক ফেটে যাচ্ছে কষ্টে। গত রাতেই সারা রাত বাসে ছিল আর পুরোটা পথ তন্ময়ের সাথে ফোনে কথা বলেছে। একদিনের ব্যবধানেই সমস্ত কিছু উলটপালট হয়ে গেছে। আর আজকে ও মেঘালয়ের সাথে ট্রাকে জার্নি করেছে। দুনিয়াটা বড্ড অদ্ভুত জায়গা। চোখের পলকে কত দ্রুত সবকিছু বদলে যায়। মিশু মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, হ্যালো সবাই, মোস্ট বেটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেমস আছে যা আমি আগে দেখিনি। একটা গেম যা আমাকে সবচেয়ে বেশি থ্রিল করে সেটা হলো প্লিঙ্কো। বেশি কিছু বলবো না, ইউ গাইজ ট্রাই ইট আউট। ট্রাস্ট মি, এটি একটি ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মোস্ট বেটে সবার জন্য কিছু না কিছু আছেই। মোস্ট বেটে বিকাশ, নগদ, রকেট, উপায় আর অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশন মেথডস এর মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্রল করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট 24 ঘন্টা সপ্তাহে 7 দিন অ্যাভেলেবেল টু হেল্প ইউ আউট। আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচ রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্টার করুন এবং প্ল্যাটফর্মের অ্যামেজিং ফিচার্স এক্সপ্লোর করুন। ডোন্ট মিস আউট। আপনার ফোনটা কি একটু দেবেন? আমি একটু ফোন করতাম। মেঘালয় নিঃশব্দে ফোনটা বের করে মিশুর হাতে দিল। মিশু ফোন নিয়ে তন্ময়ের নাম্বার তুলে ডায়াল করে কানে ধরতেই শুনতে পেল তন্ময়ের ঘুম জড়ানো গলা। এত সুন্দর ঘুম জড়ানো আবেগ মিশ্রিত কণ্ঠটা শুনে বুকটা আরেকবার মোচড় দিয়ে উঠল। মিশু কাঁপা কাঁপা গলায় বলল, আমি বলছি। অনেকক্ষণ আর কোনো কথা শোনা গেল না। কলটা কেটে গেল হুট করে। মিশুর বুকে যেন সমুদ্রের তীরে আশ্রে পড়া উত্তাল ঢেউয়ের মতন একটা চাপা বেদনা এসে আঘাত করল। ও আবারও কল দিল তন্ময়কে। তন্ময় রিসিভ করে বলল, তোমার সমস্যা কি? আমি তো ক্লিয়ার করে বলেই দিয়েছি, এই রিলেশন এগিয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে পসিবল না। এখন কি আমার পায়ে ধরতে চাচ্ছ তুমি? পায়ে ধরলেও আমি আর রিলেশন কন্টিনিউ করতে পারবো না। মিশুর কান্না এসে গেল। গলাটা ধরে এলো, তবুও কষ্ট করে বলল, তোমার কণ্ঠটা শুনতে খুব ইচ্ছে করছিল। তন্ময়ের রাগত স্বর শোনা গেল। শোনার ইচ্ছে হয়েছিল, এখন তো আর শোনা হলো না। এবার দয়া করে ফোনটা রাখো। আর এত রাতে কল দিয়েছো কেন? কোন আক্কেলে কল দিয়েছো? তোমার গান বুদ্ধি নেই? এভাবে এত রাতে কল দিয়ে ডিস্টার্ব করার কোনো মানে হয়? মাত্র ঘুমাইছিলাম আমি। তন্ময়ের রাগত স্বর শোনা গেল। তন্ময়ের রাগ আর এরকম কথাবার্তা শুনে মিশুর মরে যেতে ইচ্ছে করছে। গত রাতেও তো মিশু রংপুর থেকে ঢাকা আসার পথে সারা রাত তন্ময়ের সাথে ফোনে কথা বলেছে। আর আজকেই সব কিছু বদলে গেল। ভেতর থেকে ঠেলে কান্না আসতে চাইছে মিশুর। চুপ করে রইল ও। আর বলার মতো কী বা থাকতে পারে। কলটা আবারও কেটে গেল। মিশুর ইচ্ছে করছে লাফ দিয়ে একটা গাড়ির চাকার নিচে চলে যেতে। এই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকাটা খুবই কষ্টকর। তন্ময়কে ছাড়া একটা মুহূর্তও ভাবতে পারছে না সে। অস্তিত্বের সাথে মিশে গেছে ছেলেটা। ওকে বাদ দিয়ে কিভাবে বাঁচা সম্ভব? মিশু মেঘালয়ের সামনে কাঁদতেও পারছে না। ফোনটা মেঘালয়ের হাতে দিয়ে উঠে এসে ট্রাকের পিছনের দিকে দাঁড়ালো। রাস্তায় অনেক বাস চলাচল করছে। হেডলাইটের আলোয় রাস্তা দেখতে দেখতে চোখ মুছল। চোখ থেকে জল গড়িয়ে পড়ে গাল বেয়ে পড়ছে। গলাও ভিজে যাচ্ছে চোখের পানিতে। এরা যদি আজীবনের জন্য পাশে নাই থাকবে তাহলে জীবনে আসে কেন? একটা মেয়ের জীবনটা নিয়ে এভাবে খেলা করার কোনো মানে হয়? কার জন্য কাঁদছ? চমকে উঠল মিশু। মেঘালয় এসে দাঁড়ালো ওর পাশে। একদম কাজ ঘেঁষে দাঁড়িয়ে ওর মুখের দিকে তাকিয়ে প্রশ্নটা করলো। মিশু চোখ মুছে বলল, আমার খুব কষ্ট হচ্ছে, পারছি না সহ্য করতে। মেঘালয় বলল, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে কি হবে?
জীবন তো সবে মাত্র শুরু। সামান্য একটা ছেলের জন্য তোমার জীবন নষ্ট হয়ে যাবে? হ্যাঁ যাবে, আমার ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে, মরে যেতে ইচ্ছে করছে। তন্ময়কে ছাড়া আমি ভাবতে পারি না কিছু, আমার সুইসাইড করতে ইচ্ছে করছে। মেঘালয় একটু এগিয়ে মিশুর মুখের কাছাকাছি এসে বলল, তবে তখন ওভাবে ছুটছিলে কেন? নিজেকে রক্ষা করার জন্য প্রাণপণে ছুটছিলে কি কারণে বলো? তুমি তো বললে একটা লোক তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, পালালে কেন তার হাত থেকে? নিজেকে ছেড়ে দিতে সে তোমাকে মেরে ফেলতো, ভালোই হতো, তাই না? মিশু মেঘালয়ের চোখের দিকে তাকালো, কান্না থেমে গেল হঠাৎ করে। সত্যিই তো, কেন নিজেকে রক্ষা করার জন্য ওভাবে ছুটছিল ও? নিজেকে নিজেই প্রশ্ন করলো। মেঘালয় বলল, তুমি পালিয়েছো শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে তুমি তোমার নিজেকে অনেক বেশি ভালোবাসো। যাকে ভালোবাসতে তার চেয়ে বেশি ভালোবাসো তোমার নিজেকে। ঠিক সে কারণেই নিজের কোনো ক্ষতি করতে চাওনি, প্রাণপণে ছুটে পালিয়ে এসছ। তুমি তোমাকে প্রচণ্ড ভালোবাসো, বুঝেছো? মিশু মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, আমি আমাকে ভালোবাসি, আমি চাইনি আমার অকাল মৃত্যু হোক। তাহলে এখন কেন বলছো মরে যেতে ইচ্ছা করছে? লজ্জা করো না এটা বলতে? মরতে চাইলে বলো, আমি একটা বাসের সামনে তোমাকে তুলে ছুঁড়ে ফেলে দেবো, ব্যাস। বাস তোমাকে বেশি চলে যাবে, রাজি? মিশু উত্তেজিত হয়ে উঠল। না, এখন একদমই মরতে ইচ্ছে করছে না। কেন মরবে সে? এত সুন্দর জীবনটাকে এত সহজে শেষ করার কোনো মানে হয় না। নিজেকে কষ্ট দিতে পারবে না ও, কিছুতেই পারবে না। মেঘালয় বলল, মানুষ কখনো অন্য কারোর জন্য আত্মহত্যা করে না, মানুষ আত্মহত্যা করে নিজের জন্য। কারণ নিজের অপমান সহ্য করতে পারে না কেউ, তাহলে নিজেকে মেরে ফেলতে চায় কেন? ওরকম নির্বুদ্ধিতার কোনো মানে হয়? মিশু কোনো জবাব দিল না। শরীরটা কাঁপছে ওর। মেঘালয়ের গলায় তেজ বেড়েছে। রাগী রাগী গলার কথাগুলো শুনতে শুনতে ভেতরটা কেঁপে যাচ্ছে। নতুনভাবে নিজেকে বুঝতে শিখছে যেন। মেঘালয় একদম মিশুর সামনাসামনি এসে দাঁড়ালো। মিশু ট্রাকের পিছনে হেলান দিয়ে মেঘালয়ের চোখে চোখ রেখে তাকালো। মেঘালয় দু হাত মিশুর দুদিকে দিয়ে এক হাতের বন্ধনে বেঁধে ফেলে বলল, একটা কথা তোমাকে বলি, কার ভালোবাসা পেতে চাও তুমি? যার ভালোবাসা পেতে চাও তার ভালোবাসা পাওয়ার কতটুকু যোগ্যতা আছে তোমার, এটা ভেবে তবেই ভালোবাসার সম্পর্কে এগোনো উচিত। যদি তোমার যোগ্যতা তার চেয়ে কম থাকে, তাহলে তার জন্য না কেঁদে নিজেকে অনেক বেশি যোগ্য করে তুলে তারপর তার ভালোবাসা চাইবে। কারণ তুমি অযোগ্য হলে সে কেন তোমাকে ভালোবাসবে? সে অবশ্যই নিজের যোগ্যতার সমান কাউকেই চাইবে। আর যদি তোমার যোগ্যতা তার চেয়ে বেশি থাকে, তাকে হারানোর জন্য কেন এইভাবে কাঁদবে? সেই কাঁদবে তোমার মতো একটা রত্নকে হারানোর জন্য। কখনোই অন্যর কাছে নিজেকে এতটা সস্তা করে তুলো না যতটা সস্তা হলে সুইসাইড করার ইচ্ছে জাগে। প্রত্যেকের উচিত নিজেকে ভালোবাসা, বুঝছো? মিশুর মগজ যেন ঝালাই হয়ে যাচ্ছে। মাথার ভেতর বিদ্যুৎ খেলে যাচ্ছে। প্রবল বাতাসে ওর চুল উড়ে মেঘালয়ের মুখের উপর গিয়ে পড়ছে। তবুও মেঘালয় চুল সরাচ্ছে না। সামনাসামনি দাঁড়িয়ে দু হাতে মিশুকে আটকে ফেলে চোখে চোখ রেখে কথাগুলো বলেই চলেছে। আবারও বলল, তুমি তোমার যোগ্যতা আর সীমাবদ্ধতার সম্পর্কে জানো, তাহলে কেন অন্যের জন্য নিজেকে শেষ করে দেবে? তোমার ভেতরের আলোয় নিজেকে রাঙাও, সমাজকে রাঙাও, পৃথিবীকে রাঙাও। এই দেশে ভালো দেশপ্রেমিকের বড়ই অভাব। দেশের জন্য কিছু করো। এই সমাজকে একটু উন্নত না করে মনের কথা ভাবতে লজ্জা লাগে না? তুমি কি মানুষ? মিশুর কান্না পাচ্ছে। এভাবে অপমানিত কখনো হয়নি ও, কিন্তু এই অপমানজনক কথাগুলো মধুর মতো কানে বাজছে। এত সুন্দর করে কখনোই কেউ বলেনি তো। এত সুন্দর করে কাউকে ভাবতেও দেখেনি মিশু। মেঘালয় বলল, তোমার বাপ মা আর এই দেশ তোমার কাছে অনেক কিছু আশা করে। বাপ মা বলতে পারে, কিন্তু দেশের তো মুখ নেই, তাই বলতে পারে না। প্রকৃতি চায় তাকে তুমি আঁকলে রাখো, পৃথিবী চায় তাকে তুমি সুন্দর রাখো, কিন্তু পৃথিবীতে সেটা বলতে পারে না, কারণ পৃথিবীর কথা বলার শক্তি নেই। পৃথিবীর কাজ হচ্ছে নিজ কক্ষপথে ঘোরা। যদি পৃথিবীর কথা বলার শক্তি থাকতো, তবে সে কাঁদতে কাঁদতে বলতো, এই সমাজটাকে এতটা নোংরা করে দিও না, একটু সুন্দর করে যাও। মিশু মুগ্ধ হয়ে গেল এবার। ইস, এতটা সুন্দর করে কেউ কথা বলতে পারে। মুগ্ধতার চরম পর্যায়ে পৌঁছে গেছে সে। বিস্ময়ে চোখের পলকও পড়ছে না। মেঘালয় বলল, সমাজের জন্য কি করেছ? দেশের জন্য কি করেছ? পৃথিবীর জন্য কি করেছ? বাবা মায়ের জন্য 2 টাকা ইনকাম করে তার হাতে দিলে তারা খুশি হয়, কিন্তু এই দেশে তোমার জন্ম, এই পৃথিবী, এই প্রকৃতি নিজ হাতে তোমাকে আগলে রেখেছে। তার জন্য কি করেছো তুমি? আছে কোনো জবাব? যে তোমাকে আগলে রেখেছে তার জন্য কোনো মায়া হয় না?
মিশু একটা ঢোক গিলে বলল। হ্যাঁ হয়। মেঘালয় তেজি গলায় বলল। তাহলে এখানে কেন মরতে চাচ্ছ? কোন বালের জন্য? মরার আগে অন্তত এই সমাজ আর দেশের জন্য একটু কিছু অবদান রেখে তারপর মরবে। আগে একটু অবদান রাখো, তারপর না আত্মহত্যা করো। আমি নিজে তোমার মরার ব্যবস্থা করে দিব। মিশু হেসে বলল। যখন সমাজের জন্য কিছু করতে পারবো তখন তো আমার সম্মান অনেক বেড়ে যাবে, তখন ইচ্ছে হবে 1000 বছর বাঁচি, আর তো মরতে ইচ্ছে হবে না। মেঘালয় মাথা ঝাঁকিয়ে বলল। এটাই পয়েন্ট। নিজেকে সম্মানিত করো, নিজের জায়গাটাকে উন্নত করো, বাবা মার সম্মান বাড়াও, তারপর দেখো জীবন কত সুন্দর। সবার ভালোবাসা অর্জন করতে পারলেও ওই একটা বয়ফ্রেন্ডের ভালোবাসা জাস্ট কচু পাতার পানি মনে হবে, বুঝেছ? মিশু জোরে জোরে শ্বাস নিতে নিতে মেঘালয়ের হাত শক্ত করে চেপে ধরল। মগজে বিদ্যুৎ খেলে যাচ্ছে। এত সুন্দর করে কেউ কখনো অনুপ্রাণিত করেনি ওকে। মেঘালয়ের প্রতি আরো কয়েক গুণ সম্মান বেড়ে গেল ওর। এত সুন্দর করে যদি সবাই ভাবতো, সত্যি পৃথিবীটা বদলে যেত। আর সবাই কি করবে জানি না, কিন্তু এই দেশের প্রতি আমি আমার দায়িত্বটুকু অবশ্যই পালন করে যাব। এই সমাজটাকে একটু সুন্দর করে তারপর মরবো, তার আগে নয়। কথাগুলো মনে মনে প্রতিজ্ঞা করে ফেলল মিশু। মেঘালয় আরেকটু এগিয়ে এসে মিশুর মুখের একদম কাছে চলে এলো। মেঘের গরম নিঃশ্বাস মিশুর নাকের উপর পড়ছে। চোখ মেলে তাকাতে পারছে না মেয়েটা। মেঘালয় বলল। রাগ করলে? মিশু ঝটপট উত্তর দিল। না না, আমার খুব ভালো লাগছে এখন। আর মনে হচ্ছে আমি কি পরিমাণ বোকার মতো কথা বলেছি। মেঘালয় হেসে আরেকটু এগিয়ে এসে বলল। পৃথিবীটা অনেক বড়, নিজের জগৎটা কত ছোট করে রেখো না, নিজেকে কতটা সস্তা বানাইও না। নিজের চিন্তা ভাবনার পরিধি বাড়াও, নিজের পৃথিবীটাকে বিশাল করে তোলো, জীবনকে উপভোগ করতে শেখো। মিশু উত্তেজনায় কাঁপছে। কত সুন্দর জীবন দর্শন মেঘালয়ের। সত্যিই নতুনভাবে নিজেকে আবিষ্কার করতে ইচ্ছে করছে ওর। আসলে এই জীবনটা অনেক বেশি সুন্দর। এই যে কত সুন্দর জ্যোৎস্না, চারিদিকে চাঁদের স্নিগ্ধ আলো, রাস্তার দুধারে গাছের সারি, কত সুন্দর সব কিছু। চুল উড়ছে, মনটাও উড়তে চাইছে। উড়ে ভেসে যেতে ইচ্ছে করছে। মনের পাখা গজিয়েছে নাকি? মিশুর বড্ড সুখ সুখ অনুভূত হচ্ছে। মেঘালয় একটা নতুন জীবনের স্পর্শ দিল যেন। সব কিছু সুন্দর লাগছে, সব কিছুকে রঙিন লাগছে। জীবনকে উপভোগ করতে জানলে জীবন সুন্দর। হেডলাইটের আলোয় হাইওয়ে দেখতে ভালো লাগছে। মুখের সামনে একটা ভালো মানুষের মুখ ও মুগ্ধ চোখ দেখতে ভালো লাগছে। বাতাসে ভেসে যেতেও ভালো লাগছে। উফ, কি সুখ সুখ লাগছে। মেঘালয় সরে যেতেই মিশু গিয়ে বস্তার উপর শুয়ে পড়ল। শুয়ে শুয়ে পূর্ণিমার চাঁদ দেখতে লাগলো। ট্রাকের দুলুনির সাথে সাথে চাঁদটাও দুলছে সেরকম মনে হচ্ছে। শিরশিরে বাতাসে হিম হয়ে যাচ্ছে শরীর। মেঘালয় নিজের গায়ের কোটটা খুলে মিশুর দিকে এগিয়ে দিল। মিশু অবাক হয়ে বলল। থ্যাঙ্কস, কিন্তু এটার দরকার নেই, আমার সেরকম শীত করছে না। শীত না করলেও কোটটা পরে নাও, নয়তো ঠান্ডা লেগে যাবে। হুম, লাগবে না, আমার গায়ে চাদর আছে। মেঘালয় বলল। এই পাতলা চাদরে শীত কমবে না ম্যাম। আপনি কোটটা পরুন আর চাদরটা মাথার উপর বেঁধে ফেলুন। কানে বাতাস লাগাবেন না, ঠান্ডা লেগে গেলে আগামীকাল রাতে আর নদীতে ভেসে জ্যোৎস্না বিলাস করতে পারবেন না, বুঝছেন? মিশু মুচকে হেসে জবাব দিল। বুঝেছি আপনার শীত লাগবে না। আমার শীত ছুঁয়ে যাওয়ার অভ্যাস আছে। কথাটা বলে মেঘালয় গা থেকে কোটটা খুলে দিল মিশুকে। মিশু কোটটা পরে মাথার উপর চাদর ঢেকে দিল। কেবলই মনে হতে লাগলো একটা অন্যরকম স্পর্শের সন্ধান পেয়েছে সে। মেঘালয়ের কোটটা গায়ে জড়ানোর পর তার উষ্ণতা ছড়িয়ে যাচ্ছে শরীরে। মিষ্টি সুগন্ধ এই কোটটাই। মিশু বারবার ঘ্রাণ নিতে লাগলো সেটার। মেঘালয় বস্তার উপর 2 পা তুলে বসলো, বলল। বাসায় কথা বলবে না? এত রাতে ফোন দিয়ে ডিস্টার্ব করব না। বাসায় জানে আমি বান্ধবীর বাসায় আছি। বান্ধবীর বাসা থেকে ঢাকায় এসেছিলাম, বাড়ি গেলে ওরা ভাববে বান্ধবীর বাড়ি থেকেই ফিরলাম। বাহ, কি ট্যালেন্ট! মেয়েদের এই একটা স্বভাব, সবসময় বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার সময় বান্ধবীর বাড়ির নাম করে যায়। মিশু হেসে ফেলল কথাটা শুনে, বলল। আমি কখনো মিথ্যে বলিনি আম্মু আব্বুকে, এবারই প্রথম তন্ময়ের জন্য মিথ্যা বলে বাসা থেকে বের হতে হয়েছে। ঢাকা যাব বললে কখনোই যেতে দিত না আমাকে। সেটা তো বুঝেছে। এই ট্র্যাকটা হচ্ছে তোমার বান্ধবীর বাড়ি আর আমি হচ্ছি তোমার বান্ধবী। মিশু হো হো করে হেসে উঠল। মেঘালয় বেশ মজার কথা বলতে জানে। লোকটা সব কিছুতেই সেরা।
এমন একজন মানুষ দেখলে ইচ্ছে করে, কি যে ইচ্ছে করে সেটা বুঝতে পারছে না, কিন্তু কিছু একটা ইচ্ছে করে, খুব ইচ্ছে করে। মেঘালয় জিজ্ঞেস করলো, কেমন লাগছে এই বান্ধবীর বাড়িটাকে? অসাধারণ, অন্যরকম একটা বাড়ি আমার বান্ধবীর। এই যে বিছানায় শুয়ে শুয়ে চাঁদ দেখতে পারছি, সেটা কি কম কথা? তবে সবচেয়ে ইউনিক হচ্ছে আমার বান্ধবীটা। মেঘালয় শব্দ করে হেসে উঠল। মিশু তাকালো ওর দিকে। হেডলাইটের হলুদ আলোয় একটা হলুদাভ আভা চলে এসেছে ওনার চেহারায়। ফর্সা গাল হলুদাভ হয়ে দারুণ হ্যান্ডসাম দেখাচ্ছে। চুলগুলো উড়ছে বাতাসে, চোখ দুটো তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। এটা রূপকথার রাজ্যের কোনো রাজকুমার নয় তো? মিশুকে অবাক করে দিয়ে মেঘালয় গান গাইতে আরম্ভ করলো। যখন নিঝুম রাতের সবকিছু চুপ, নিষ্প্রাণ নগরীতে ছিজির ঘুম, আমি চাঁদের হলে তো আমি চাঁদের আলো হয়ে তোমার কালো ঘরে জেগে রয়ে সারা নিশে এতটা ভালোবাসে, এতটা ভালোবাসে। মিশু মোটামুটি ধরনের মুগ্ধ হলো গান শুনে। মধ্যরাতের জ্যোৎস্নায় ভিজতে ভিজতে এই গানটা শুনতে বেশ লাগলো। আরও শুনতে ইচ্ছে করছে, কিন্তু লোকটা কি যেন ভেবে রাস্তার দিকে চেয়ে আছে। গান গাইছে গুনগুন করে। মিশু বলল, একটু জোরে গাইতে পারেন না? আমার ভালো লাগছে শুনতে। মেঘালয় আবারও গাইতে আরম্ভ করলো। রাত আমার শুরুটা আনাচে কানাচে ঘোরে, খুঁজে চলে ঘুমের গান, জ্যোৎস্না চাদরে ঘুমের ভান। ঘুম আসে না দু চোখে, জোনাকিরা চায় ডেকে, ওদের হাসির শব্দে আমার চোখ লুকানোর অভিমান। গল্প দাও রাত্রি তুমি, কিছু গল্প দাও। ঘুমাজ মৃত্যু নাও, সকাল নতুন জন্ম দাও। বন্ধু হও রাত্রি তুমি, আমার বন্ধু হও। চোখের পাতায় আঙুল ছোঁয়াও, জন্মর আগে জন্ম হও। রাত আমার শরীরে। মিশু মুগ্ধ হয়ে চেয়ে আছে মেঘালয় নামক মানুষটার মুখের দিকে। খুব সুন্দর করে গান গাইছেন উনি। ওনার ঠোঁটের কাঁপুনি দেখে আরও তাকিয়ে থাকতে ইচ্ছে হয়, কিন্তু এরকম নির্লজ্জভাবে তো আর তাকিয়ে থাকা যায় না। মিশু খেয়াল করে দেখলো মেঘালয় একটু একটু কাঁপছে। শীত করছে সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু ওনাকে বললে তো চাদর বা কোট কোনোটাই নিতে রাজি হবেন না। মিশু কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল, তারপর বলল, চাদরটা নিয়ে গায়ে দিবেন প্লিজ। না না, তোমার ঠান্ডা লাগবে। লাগবে না, এই একটা কোটটাই যথেষ্ট। আপনি চাদরটা নেবেন, নিন না। মেঘালয় কিছুতেই নেবে না চাদর। একটা মেয়ের কাছ থেকে শীতের পোশাক চেয়ে নেওয়ার মাঝে কোনো সার্থকতা আছে নাকি? লজ্জা করবে ভীষণ। যতক্ষণ ঠান্ডা সহ্য করা যায় করবে, তারপরে যদি অবস্থা বেগতিক হয় তখন ভেবে দেখা যাবে। মেঘালয় বলল, পিছনে কয়েকটা খালি বস্তা রাখা আছে, ঠান্ডা লাগলে বস্তা গায়ে দিব। বস্তা গায়ে দিবেন? কি ভয়ঙ্কর সুন্দর লাগবে আপনাকে। বস্তা গায়ে দিলে ভয়ঙ্কর সুন্দর লাগবে? তুমি মেয়েটা ভারী দুষ্ট আছো। মিশু হেসে উঠল আবারও। ট্রাকটা যতই শহর ছেড়ে গ্রামের দিকে যাচ্ছে, শীত তত বেড়ে যাচ্ছে। ড্রাইভারের পাশের সিটে বসেও যাওয়া যেত, কিন্তু ওখানে বসলে কোনো থ্রিলই নেওয়া যেত না। জ্যোৎস্না উপভোগ করার জন্যই ট্রাকের উপরে ওঠা। ভোরের দিকে ঠান্ডা বেড়ে যাওয়ায় এখন বেশ শীত লাগছে। কুয়াশাও যেমন পড়েছে, বাতাসের জোরও সেরকম। কতক্ষণ কুলানো যায়? মেঘালয়ের ঠান্ডা লেগে গেলে ব্যাপারটা কেমন হবে? কিন্তু লোকটা তো কিছুতেই চাদর নিচ্ছে না। কি উপায় এখন? একটু ভেবেচিন্তে মিশু বলল, একটা কথা বলি। বলো। মিশু আমতা আমতা করে লাজুক স্বরে বলল, আমার চাদরের ভেতর আসতে পারেন? আপনার কি সমস্যা হবে? মেঘালয় চমকালো। কখনো কোনো মেয়ের সাথে এক চাদরে শরীর মুড়িয়ে বসে থাকা হয়নি। মায়ের কোলে মাথা রেখে অনেক ঘুমিয়েছে, কিন্তু একটা চাদরে একটা মেয়ের সাথে বসে থাকা ভাবলেই কেমন শিহরণ জাগে। বুকের ভেতরটা ঠিপ ঠিপ করে ওঠে, হার্টের বিট বেড়ে যেতে থাকে। মিশু বলল, একটা চাদর গায়ে মুড়িয়ে দুজনে বসে থাকলে দুজনেরই ঠান্ডা কম লাগবে। আপনার আপত্তি না থাকলে এটা করতে পারেন, আর নয়তো চাদরটা নিন। মেঘালয় চুপ মেরে রইল। চাদর কিছুতেই নেবে না, এটা ওকে দিয়ে কখনো হবে না। আর একই চাদরে বসে থাকাটাও সংকোচজনক ব্যাপার। মেঘালয় যখন নিশ্চুপ হয়ে ভাবছে, মিশু কাছে এসে মেঘালয়ের শরীরের সাথে লেগে গেল একেবারে। তারপর চাদরটা দুজনের গায়ের উপর মুড়িয়ে দিল। বাকরুদ্ধ হয়ে গেল মেঘালয়। কুয়াশা পড়ছে টুপটুপ করে। একটা চাদরে দুজনে গুটিসুটি মেরে বসে থাকা, উত্তেজিত হয়ে পড়ছে সে। একদিকে বাতাসে হিম হয়ে আসছে শরীরটা, চাদরটা ফেলে দিতেও পারছে না। মিশু এক হাতে শক্ত করে চাদর চেপে ধরে রেখেছে, গায়ে মুড়িয়ে নিয়েছে ভালো মতো। মেঘালয় কি বলবে বুঝতে না পেরে বলল, শাহজাদপুর চলে এসেছে, সকাল হতে হতে রংপুর পৌঁছে যাব।
ভালোই হবে। রাতে নদীতে ভেসে জ্যোৎস্নার দেখার পর পরের দিন সকালে আমি বাসায় চলে যাব। বেশ, তবে আর কখনো বাবা মাকে মিথ্যে বলে কোথাও যেও না। একটা বিপদ ঘটে গেলে ওনারা কোথায় তোমাকে খুঁজতো বলো? আর কখনো যাব না, যাওয়ার প্রয়োজনও পড়বে না। ঠান্ডা বাতাসে মিশু মেঘালয়ের আরও কাছে সরে এলো। মেঘালয়ের উষ্ণ শরীরের সাথে বাহু লেগে আরাম বোধ হচ্ছে। মেঘালয় একটু নড়াচড়াও করছে না। এরকম পরিস্থিতিতে জীবনে প্রথমবার পড়েছে সে। সংকোচ লাগছে, লজ্জাও লাগছে। নিশ্চুপ হয়ে ঠাই বসে রইল। গাড়ি একবার জোরে ব্রেক কষতেই মিশু পিছনে বস্তার উপর ধপ করে পড়ে গেল। একই চাদরে থাকায় আর চাদরের মাথাটা মিশুর হাতের মুঠোয় থাকার দরুন মেঘালয়ও পিছনে মিশুর গায়ের উপর এসে পড়ল। মিশু চোখ মেলে ওর মুখের সামনে মেঘালয়ের মুখটা দেখতে পেয়ে কেঁপে উঠল একবার, তারপর চোখ বন্ধ করে ফেলল। নিঃশ্বাস ঘন হয়ে এসেছে ওর। মেঘালয় এরকম পরিস্থিতিতে পড়ে অপ্রস্তুত বোধ করছে ভীষণ। মিশু চাদর দুজনের গায়ে পেঁচিয়ে চাদরের মাথাটা হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে রেখেছে। কাজেই চাইলেও মেঘালয় উঠতে পারছে না। কীরকম সংকোচজনক একটা ব্যাপার। ট্রাক দুলছে, মেঘালয়ের বুকের নিচে চাপা পড়ে গেছে মিশু। প্রশস্ত শরীরের নিচে চাপা পড়ে পুচকে মেয়েটার না দম বন্ধ হয়ে যায় আবার। মেঘালয় হাত দিয়ে চাদরটা ছাড়ানোর চেষ্টা করলো। মিশু চোখ মেলে তাকালো এবার। মুখের ওপর মেঘালয়ের গরম নিঃশ্বাস পড়ছে। চোখ মিলতেই হলুদাভ চেহারাটা দেখে আরেকবার কেঁপে উঠল। এতটা হ্যান্ডসামও কেউ হয়? মাথা খারাপ করা হ্যান্ডসাম ছেলেটা কী পরিমাণে স্মার্ট! দেখলে হাঁ করে তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। প্রশস্ত কপালের উপর সিল্কি চুলগুলো উঠছে। ইচ্ছে করছে মিশু মুখটা কাচুমাচু করে ফেলল। গোল হয়ে ও এর মতো হয়ে গেল মুখটা। মেঘালয়ের শরীরের গন্ধটা দারুণ। স্বর্গীয় একটা সুবাস মিশে আছে শরীরে। ওনাকে দেখলে যে কোনো মেয়ে একবার তাকাবে। মেয়েদেরকে পাগল করার মতো সবগুলো গুণ ওনার আছে। ড্যাব ড্যাব করে তাকিয়ে এসবই ভাবছে মিশু। মেঘালয় বলল, চাদরটা ছাড়ো। মিশু লজ্জা পেয়ে চোখ বুঝে ফেলল। হাতের বাঁধন আলগা করে দিয়ে ছেড়ে দিল চাদরটা। মেঘালয় টানাটানি করে চাদর থেকে বেরিয়ে আসার চেষ্টা করলো, তবুও পারল না। দুটো প্যাঁচ দিয়ে গায়ে মুড়িয়ে নিয়েছে। একটা দিক মিশুর গায়ের নিচে, টানাটানি করেও কোনো লাভ হচ্ছে না। মিশু চোখ বন্ধ করেই আছে। মেঘালয় ওর মুখের দিকে তাকালো। কয়েক মুহূর্ত পর চোখ মেলল মিশু। এবার আবিষ্কার করলো মেঘালয়ের তীক্ষ্ণ মায়াবী দৃষ্টি। বিপজ্জনক রকমের চোখ দুটো চেয়ে আছে ওর দিকে। চোকাচুকি হয়ে গেল খুব কাছ থেকে। বুকের ভেতর জোরে ঢিপ ঢিপ শব্দ হচ্ছে। হার্ট আবার যেন ফেটে না যায়। সিনেমায় সাধারণত এমন হয়, নায়ক নায়িকা এরকমভাবে একে অপরের দিকে হাঁ করে চেয়ে থাকে। তারপর দুজনেই মুচকি হেসে সরি বলে, মন দেওয়া নেওয়া হয়, তারপর প্রণয়, তারপর ছবি, শেষ। এখানে তো তেমন হবে না কখনো। ওটা সিনেমা বলেই সম্ভব হয়। বাস্তবে কখনো এমন হয় না। ফিক করে হেসে ফেলল মিশু। মেঘালয় থতমত খেয়ে বলল, হাসছো যে? ব্যাপারটা সিনেম্যাটিক। মেঘালয় হা হা করে হাসি শুরু করে দিল। মিশু আস্তে করে ওঠার চেষ্টা করলে মেঘালয় এক হাতে ওকে ধরে টেনে তুলে সোজা হয়ে বসল। মিশুর মাথাটা এসে ঠেকলো মেঘালয়ের বুকের সাথে। একটা অন্যরকম অনুভূতি। আচ্ছা, মিশুর এত ভালো লাগছে কেন? সায়ানকে সবাই শান পাপড়ি বলে ডাকে। শিয়ানা মাল বলেও ডাকা হয়। এই নামের উৎপত্তির পেছনে সবচেয়ে বড় অবদান যে মেয়েটির, সে হচ্ছে অবনী। এখন সবাই মিলে সেই অবনীর বিয়েতেই যাচ্ছে। বন্ধুরা যখন এসব নিয়ে হাসাহাসি করছিল, সায়ান তখন মনে মনে ভাবছে মেঘালয় ও মিশুর কথা। সেই যে ওরা চলে গেল, আর আসার নামগন্ধই নেই। মেঘালয় কখনো কোনো মেয়েকে এতটা পাত্তা দিয়েছে বলে সায়ানের মনে পড়ছে না। ও ঝাঁপ দিয়ে সিট থেকে নেমে পড়ল। কেবিন থেকে বেরিয়ে এসে কল দিল মেঘালয়ের নাম্বারে। মেঘালয় রিসিভ করতেই সায়ান বলল, গরিবের বাহুবলী ভাই, কই আপনি? ট্র্যাকের উপরে আছে। রাজকন্যাকে কি আপনার ট্রাক মনে হচ্ছে ভাই? অশ্লীল কথাবার্তা কবে বাদ দিবি শনপাপড়ি? তুইটা বাচ্চার বাপ হলে তুই কই আসিস মেঘুশালা? বললাম তো ট্র্যাকের উপর। রেলগাড়িতে ট্রাক কই পেলি তুই? গাড়িটাকে কি তোর ট্রাক মনে হচ্ছে? মেঘালয় হাসতে হাসতে বলল, ইয়ার কি না দোস্ত, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানে? ফোনে এত কিছু বলা সম্ভব না, কালকে শুনিস। মেঘালয় কল কেটে দিলে সায়ান বাথরুমের দিকে চলে গেল। বাথরুমে ঢুকে দরজা লাগাতে যাবে এমন সময় দেখলো সেখানে একটি মেয়ে। মেয়েটি ভয়ে গিয়ে চিৎকার দিতে যাবে এমন সময় সায়ান এক হাতে ওর মুখ চেপে ধরল। চোখ পিটপিট করে ভয়েই কাঁপছে মেয়েটি। সায়ান হাত ছেড়ে দিয়ে বলল,
চেঁচাবেন না প্লিজ, নয়তো আমাকে গণধোলাই দেবে পাবলিক। আপনি এখানে কেন? বলা নেই কওয়া নেই সোজা বাথরুমে ঢুকে গেলেন একেবারে। হুস, এটা কি আমার শ্বশুরের বেডরুম যে বলে কয়ে ঢুকতে হবে? মেয়েটি রেগে বলল। আপনার বোঝা উচিত ছিল ভেতরে কেউ আছে। এরকম হুট করে ঢুকে পড়লেন কেন? আপনি কোন আক্কেলে দরজা খোলা রেখে বাথরুমে ঢুকে পড়েছেন? মেয়েটি আরও রেগে বলল। আমার আক্কেল নিয়ে কথা বলার আগে নিজের আক্কেল চেক করেন। এই দেখেন, দরজা লাগালেও খুলে যায় আপনা আপনি। আমি তো সেটা জানতাম না। সায়ান হেসে বলল। এটা আপনার বোঝা উচিত ছিল। তারপর টয়লেটে বসে এক হাতে দরজা টেনে ধরে কাজ সারতে। মেয়েটি ভয়ঙ্কর রেগে বলল। ছি, কি বাজে কথা বলেন আপনি। সত্য কথা শুনতে বাজেই মনে হবে। আমি কিন্তু চিৎকার করে লোকজন জড়ো করতে পারি, তখন বিপদে পড়বেন আপনি। সায়ান বলল। বাহ, লোকজন ডেকে কি বলবেন শুনি? আমি আপনাকে জোর করে বাথরুমে নিয়ে এসেছি, আসার সময় চেঁচালেন না, আবার বাথরুমে ঢুকে চেঁচাবেন? পাবলিক দেখলেই বুঝবে আমি কত ইনোসেন্ট একটা ছেলে। মেয়েটি দাঁতে দাঁত চেপে বলল। ইনোসেন্ট মাই ফুট? বিলেন মার্কার চেহারা দেখলেই বোঝা যায়। সরে দাঁড়ান, আমি বের হব। সায়ান একটু সরে দাঁড়ালো। মেয়েটি জামা ঠিক করে বের হতে যাচ্ছিল, এমন সময় সায়ান বলল। ছি, কি গন্ধ আপনার শরীরে। মেয়েটি অগ্নি দৃষ্টিতে তাকালো সায়ানের দিকে। সায়ান ফিক করে হেসে বলল। সরি। মেয়েটির আগে ফুসতে ফুসতে বের হয়ে গেল। মেয়েটির আগে ফুসতে ফুসতে বের হয়ে এলো বাথরুম থেকে। সায়ান হেসে ফেলল। কাউকে জব্দ করতে ওর দারুণ মজা লাগে। মেয়েটিকে জব্দ করে ভালো মজা পাওয়া যাবে। ও বের হয়ে মেয়েটির পিছু পিছু যেতে লাগলো। মেয়েটি সোজা গিয়ে একটা কেবিনে ঢুকে পড়ল। সেটা দেখে ভেতরটা ছ্যাদ করে উঠল মেঘালয়ে। কেবিনের ভেতর গিয়ে তো আর জব্দ করা যাবে না। বড্ড ইচ্ছে করছিল মেয়েটাকে জব্দ করতে, সেটা আর হলো না। হতাশ হয়ে ফিরে যাচ্ছিল এমন সময় মেয়েটি কেবিনের দরজা খুলে বের হয়ে হলো। হতাশ হয়ে ফিরে যাচ্ছিল এমন সময় দেখলো মেয়েটি কেবিনের দরজা খুলে বের হয়ে এলো, হাতে একটা বড় ব্যাগ। ব্যাগটা ট্রেনে নিয়ে যেতেই পারছে না সে। সায়ান এগিয়ে গিয়ে বলল। হেল্প লাগবে? গায়ে পরে কথা বলতে আসবেন না। কখন গায়ের উপর বললাম? মাত্রই তো পরিচয়, এত তাড়াতাড়ি ওসব কি আর করা যায়? বলেই চোখ টিক মারলো। মেয়েটা রেগে বলল। চরম খারাপ লোক তো আপনি। আপনার মতন বাজে লোক এই জীবনে আর দ্বিতীয়টি দেখিনি। যত সব, সরে দাঁড়ান। আরে, একটু হেল্প করতে চাইছি। নো নিড। বেশি ডিস্টার্ব করলে পুলিশকে ইনফর্ম করব। শিওর? বাংলাদেশ পুলিশ আমার বাপের মতো। মেয়েটা আর কিছু বলল না। রাগে দাঁত কিরমির করতে করতে ব্যাগটা টানতে টানতে এগোতে লাগলো। সায়ান এগিয়ে এসে আবারও দুষ্টুমি করে বলল। মেয়েরা আমার জন্য পাগল। আমার চেহারা দেখলেই তারা ফিদা হয়ে যায়। বেল যেমন ন্যাড়া মাথা দেখলেই টুপ করে পড়তে চায়, তেমনি মেয়েরাও আমাকে দেখলে কাছে না এসে পারে না। তার উপর আমি ক্লোজ আপ টুথপেস্ট ইউজ করি। মেয়েটি বলল। এত লুচ্ছে কেন আপনি? পাওয়ার, আমার হর্স পাওয়ার আছে বুঝলেন। বাংলাদেশ পুলিশ আমার বাপের মতন। আপনি কতটা বেয়াদব আপনি জানেন? দেখতে তো একবারে ভদ্রলোকের মতন, কিন্তু ভেতরে ভেতরে চরম ইতর টাইপের। সায়ান হেসে বলল। নিজেও স্বীকার করছেন আমি দেখতে একেবারে জেন্টালম্যান। আর ভেতরটা কীভাবে দেখলেন আপনি? এক গাতার জামা কাপড় পরেছি, তারপরও ভেতর দেখতে পাচ্ছেন? আপনার চোখের পাওয়ার এত বেশি? মেয়েটি এক হাতে সায়ানের কলার টেনে ধরে বলল। ইতরামির একটা লিমিট থাকে। ডোন্ট ক্রস ইউর লিমিট, ওকে? এমন সময় একটা লোক এসে বলল। কি হচ্ছে এখানে? মেয়েটি কিছু বলার আগেই সায়ান বলল। আমার স্ত্রী রেগে গেলে আগুন হয়ে যায়, তখন ফায়ার সার্ভিসও ওকে শীতল করতে পারে না। মেয়েটি মুখ খুলতে যাবে, তখন সায়ান ওর মুখ চেপে ধরে বলল। বাবু প্লিজ, মুখ খারাপ করো না। লোকটি মুখ বাঁকা করে চলে গেলে সায়ান হাতটা ছেড়ে দিল। মেয়েটা রেগে বলল। ইউ বিডি পুলিশের ছেলে। রাবিশ, জানতো এখান থেকে। বিরক্ত লাগছে আমার। সায়ান একটু এগিয়ে এসে কি যেন ভেবে আবারও পিছিয়ে এলো, বলল। আমরা বাংলা সিনেমার মতো রোমান্টিক কাজ কাম সেরে ফেললাম না? হোয়াট? রোমান্টিক কাজকর্ম মানে? এই যে খুনসুটি হয় হয়, সিনেমায় এমন হয়। আমি শাকিব খান আর আপনি বুবলি।
মেয়েটি এবার এমনভাবে তাকালো যে সায়ানের এক মুহূর্তও দাঁড়ালো না। এক ছুটে নিজের কেবিনের ভেতর চলে গেল। গিয়ে এই দরজা লাগিয়ে দিয়ে হো হো করে হেসে উঠল। সবাই জিজ্ঞেস করলো এভাবে হাসার কারণ কি। সায়ান পুরো ব্যাপারটা খুলে বলতেই সবাই হেসে উঠল। হাসি থামতেই চাইছিল না। সে মুহূর্তে দরজায় কে যেন নক করলো। পূর্ব উঠে গিয়ে দরজা খুলে দিল। দরজার ওপাশে কার সাথে যেন কথা বলল পূর্ব। সবাই দরজার দিকে তাকিয়ে আছে। পূর্ব সরে যেতেই একটা মেয়ের মাথা দেখা গেল। মেয়েটি বলল, আমার ব্যাগটা কি আপনাদের কেবিনে রাখতে পারি? আসলে আমি না আজকে সিট পাইনি, সেই জন্য ব্যাগটা কারো কেবিনে সেফলি রাখতে চাচ্ছিলাম। সবাই উৎসুক চোখে তাকালো। সায়ানের মুখে মিটিমিটি হাসি, কারণ এই মেয়েটিকে একটু আগে জব্দ করে এসেছে সে। সবাই আন্দাজ করে নিল এটিই সেই মেয়ে। এটুকু বুঝতে কারো অসুবিধা হলো না। মনি বলল, আপনি নিজেও আমাদের সাথে যেতে পারেন আপু। আমরা পুরো কেবিনটাই বুক করে নিয়েছি, যদি আপনার আপত্তি না থাকে। মেয়েটি একবার চোখ বুলিয়ে নিল মনি, রোদ ও দুপুরের প্রতি, তারপর ভেতরে প্রবেশ করলো। সে এখনো সায়ানকে দেখতে পায়নি। পূর্ব ব্যাগটা ভেতরে টেনে নিতে সাহায্য করলো। মেয়েটি সিটে বসে সামনের দিকে তাকাতেই সায়ানের সাথে চোখাচোখি হয়ে গেল। মেঘালয় বলল, পৃথিবীতে অনেক রকমের ছেলে আছে জানো। মিশু মাথা নেড়ে না বলল। মেঘালয় বলল, তুমি খুব সরল একটা মেয়ে, সেজন্য এত বড় ধোঁকা গেছ। আশা করি এরপর থেকে আর এরকম ভুল কখনোই করবে না। সবকিছুর আগে নিজেকে ভালোবাসো, নিজেকে সম্মান করো, বুঝেছ? মিশু মাথা দোলালো, তারপর বলল, আমি তন্ময়কে অনেক বিশ্বাস করতাম। ওর কোনো কথাই কখনো অবিশ্বাস্য ছিল না। সে আমাকে সবসময় সাপোর্ট দিত। সাপোর্ট দিলে ছেলেটা ভালো হয়ে যায় না। আর যেহেতু তোমাদের প্রেমটা ভার্চুয়াল, চোখ বন্ধ করে বিশ্বাস করার প্রশ্নই আসে না। মিশু নীরবে শুনে গেল কথাগুলি। মেঘালয়ের কণ্ঠস্বর আর উচ্চারিত প্রত্যেকটা বাক্যই ওকে মুগ্ধ করে দিচ্ছে। মানুষটা সত্যি অনেক ভালো একজন মানুষ। এমনকি ওর বন্ধুগুলো সবাই একদম আলাদা। মিশু জিজ্ঞেস করলো, আপনারা বিয়ে বাড়িতে কতদিন থাকবেন? সপ্তাহখানেক তো থাকবই। আমাদের বাসায় আসবেন অবশ্যই। যারা আমার এতটা উপকার করেছে তাদেরকে অবশ্যই বাসায় নিয়ে যেতে ইচ্ছে করছে। সেটা দেখা যাক। তোমাদের এলাকায় একবার গিয়েছিলাম আমি, সেবার কি হয়েছিল জানো? মিশু চাদরের ভেতরেই একটু নড়ে চড়ে বসলো। তারপর জানতে চাইলো কি হয়েছিল। মেঘালয় বলতে আরম্ভ করলো, সেবার বেড়াতে গিয়ে একটা বাচ্চা মেয়ে আমার প্রেমে পড়ে গিয়েছিল। মিশু ফিক করে হেসে বলল, তারপর? মেয়েটা ক্লাস 9-এ পড়তো। সে কি পাগলামি যে করতো, ওর পাগলামির সীমা দেখে মেয়েটির বাবা নিজে আমাকে প্রস্তাব দিয়েছিল বিয়ে করার জন্য। হেসে ফেলল মিশু। অতটুকু বাচ্চা মেয়েকে তো আর বিয়ে করা সম্ভব নয়। মেঘালয়ের দিকে তাকিয়ে দেখলো সে গভীরভাবে কি যেন ভাবছে। জিজ্ঞেস করলো, কি ভাবছেন? চমকে উঠল মেঘালয়। তারপর কথাগুলো মনে করে মিশুকে খুলে বলতে লাগলো। সময়টা ছিল গ্রীষ্মকাল। কাঠফাটা রোদ চারিদিকে। তার উপর রংপুর জেলা খরার জন্য বিখ্যাত। এই খরায় মেজাজও খড়খড়ে হয়ে উঠেছে। মেঘ, সায়ান ও পূর্ব বেড়াতে এসেছে এক আন্টির বাসায়। বাসা থেকে বের হয়ে বাইরে ঘোরাঘুরি করতে করতে একটা গাছের নিচে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে। হঠাৎ গাছের উপর থেকে টুপ করে কি যেন পড়লো মাথার উপর। মেঘালয় মাথায় হাত দিয়ে দেখলো গরম গরম একটা বস্তু। হাতটা সামনে নিয়ে দেখে পাখির গু। মেজাজ এমনিতেই খড়খড়ে হয়ে আছে, এখন আরো রাগ হচ্ছে। মেঘ রেগে বলল, পাখি কি এই গরমে হাগার জায়গা পায় না? কথাটা বলা শেষ হতেই একটা উচ্ছল কিশোরীর প্রাণোচ্ছল হাসির শব্দ কানে আসলো। হাসির শব্দে সবাই ফিরে তাকালো মেয়েটির দিকে। মেয়েটি খিলখিল করে হেসে যেতেই লাগলো। সে হাসির শব্দ ঝুনঝুনির মতো বাজতে থাকলো সবার কানে। মেঘালয় সবে মাত্র ইন্টারমিডিয়েট পাশ করেছে। তখন প্রচণ্ড রাগ ছিল ওর। রেগে বলল, এই পুচকে মেয়ে, হাসো কেন? মেয়েটি আরো জোরে জোরে হেসে উঠল। তারপর ওদের তিনজনকে অবাক করে দিয়ে কাছে এসে নিজের ওড়না দিয়ে মেঘালয়ের মাথা থেকে পাখির পায়খানা পরিষ্কার করে দিয়েছিল। সেই হয়েছিল শুরু। এরপর থেকে মেঘালয়ের পিছনে আঠার মতো লেগে থাকতো মেয়েটি। মেঘ যেখানে যেত সেখানেই ছুটি চলে যেত। এমনকি মায়ের কাছে জোর করে পিঠা বানিয়ে নিয়ে মেঘালয়ের জন্য নিয়ে যেত। এতটাই পাগল ছিল সে। পাগলামি সহ্য করতে করতে দিন কয়েক পরে মেঘালয় ঢাকায় ফিরে এলো। মেয়েটি তখন মেঘের জন্য হাত কেটে পাগলামি শুরু করেছিল। বাধ্য হয়েই মেয়েটির বাবা বিয়ের প্রস্তাব দিয়েছিল মেঘালয়ের বাসায়। কথাগুলো শুনে হো হো করে হেসে উঠল মিশু। হাসি থামার পর বলল, কি পাগল ছিল মেয়েটা!
আপনি বিয়ে করেননি কেন? পাগল, তখন আমার মাত্র ইন্টারমিডিয়েট শেষ হয়েছে, পুরো জীবনটাই সামনে পড়ে আছে। আর তাছাড়া রিলেশন চালানোর মতো ইচ্ছে ছিল না, কারণ মেয়েটি অনেক ছোট ছিল। মিশু হেসে বলল, তাতে কি, ক্লাস 9-এর মেয়ে হলেও কি হবে, ভালোবাসায় তো পিএইচডি সেরে ফেলেছে। ওটাকে ভালোবাসা বলে না, ওটাকে বলে আবেগ। ভালোবাসা তো আবেগ দিয়েই তৈরি হয়, তাই না? না, ভালোবাসা আবেগের বাইরেও অনেক কিছুই থাকে। ওই পাগলিকে তখন মাথায় তুললে আজকে এই জায়গায় আমি পৌঁছাতে পারতাম না। মিশু আর কিছু বলল না, এখনো ওর হাসি পাচ্ছে। মেঘালয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমার ভালোবাসাটাকে আপনি কি বলবেন? আমি তন্ময়ের জন্য সবকিছু ছেড়ে ঢাকায় চলে গিয়েছিলাম। মেঘালয় মুচকে হেসে বলল। এটা বোকামি। অবাক হয়ে মেঘালয়ের দিকে তাকিয়ে রইল মিশু। লোকটার কথাগুলো একটু নিষ্ঠুর ধাঁচের হলেও এটাই সত্য, কঠিন সত্য। আচ্ছা, গাইয়া হওয়াটা কি কোনো বড় খুঁত? প্রশ্ন শুনে চমকালো মেঘালয়। মিশু উন্মুখ হয়ে মেঘালয়ের দিকে চেয়ে আছে আর করুণ গলায় প্রশ্ন করছে ওকে। মেঘালয় ভ্রু কুচকালে মিশু আবারও বলল, একটা মেয়ে গ্রামে জন্মেছে, সেটা কি কখনো অপরাধ হতে পারে? সাধারণভাবেই গ্রামে জন্মানো মেয়েরা একটু কম স্টাইলিশ হয়ে থাকে, শহরের মেয়েরা তুলনামূলক বেশি স্টাইলিশ। এর জন্য কোনো মেয়েকে কেন অপমানিত হতে হবে? মেয়েটির কি নিজের জন্মের পেছনে কোনো হাত ছিল? মেঘালয় একটু মাথা ঝাঁকিয়ে জবাব দিল, ঠিক কি হয়েছিল বলো তো, কিরকম অপমান? মিশু বলতে শুরু করলো, তন্ময়ের সাথে পরিচয়টা হয়েছিল ফেসবুকেই। এরপর ধীরে ধীরে সম্পর্কের দিকে গড়াতে থাকে। একসময় সম্পর্ক হয়েও যায়, ফোনে সবসময় কথা চলতো আর সারাক্ষণ চ্যাটিং হতো। মিশু ধীরে ধীরে দুর্বল হতে থাকে তন্ময়ের প্রতি। তন্ময় ছোটবেলা থেকেই শহরে বড় হয়েছে, টাকাওয়ালা বাপের একমাত্র ছেলে হওয়ায় যার চলার ধরনটাই ছিল অন্যরকম। মিশুকে বারবার দেখা করার জন্য চাপ দিলেও মিশু দেখা করতে রাজি হতো না। দূরত্বের ব্যবধান আর গ্রামে বড় হওয়ায় মিশুর মাঝে ভয়টা কাজ করতো বেশি। তবুও প্রেমের টানে বাবা মাকে মিথ্যা বলে ঢাকায় ছুটে এসেছিল তন্ময়টাকে। কিন্তু দেখা হওয়ার পর এত বড় একটা ধাক্কা খেতে হবে সেটা কল্পনাও করতে পারেনি সে। প্রথম দেখেই মুখটা বিকৃত করে চোখ কপালে তুলে ফেলেছিল তন্ময়। আংশিক ভ্রুকুচকে যখন মিশুর দিকে তাকালো, মিশু খেয়াল করে দেখল তন্ময়ের চোখে মুখে মুগ্ধতার পরিবর্তে বিতৃষ্ণা। তখনই ভয়ে বুকটা কেঁপে উঠছিল মিশুর, কিন্তু মুখে কোনো প্রশ্ন করতে পারেনি। সারাদিন একসাথে ঘোরাফেরা করে সন্ধ্যার দিকে তন্ময় মিশুকে বাস স্ট্যান্ডে নিয়ে এসে বাসে তুলে দিয়ে বলেছিল, সাবধানে যেও, এটাই হয়তো আমাদের শেষ দেখা। মিশু অবাক হয়ে কারণ জানতে চাইলে তন্ময় কিছু বলেনি, কিন্তু বাসে গিয়ে ফোন দিয়ে বলেছে, আমার একটা স্ট্যাটাস আছে, আমার ইগো আছে, পার্সোনালি আছে। তোমার মতো একেবারে খ্যাত টাইপের মেয়ের সাথে রিলেশন রাখা আমার পক্ষে পসিবল না। আকাশ থেকে পড়েছিল মিশু। সারাদিন ভদ্র প্রেমিকের মতো আচরণ করে এখন এ কেমন আচরণ? ও বারবার তন্ময়কে কল দিতেই থাকে, কিন্তু তন্ময় বলে, তোমাকে স্পষ্ট করেই বলে দিয়েছি, তুমি আমার জন্য পারফেক্ট না। উদয় কল দিয়ে ডিস্টার্ব করো না তো। আমার পাশে তোমার মতো খ্যাতমার্কা মেয়ে নিয়ে দাঁড়ানো সম্ভব না। কথাটা বলেই কল কেটে দেয়। মিশু দ্বিতীয়বার কল দিয়ে দেখলো নাম্বার ব্ল্যাক লিস্টে রাখা হয়েছে। রাগে ক্ষোভে দুঃখে চিৎকার করে কান্না শুরু করে দিয়েছিল ও। বাসের লোকজন হাঁ করে তাকিয়েছিল ওর দিকে। মিশু কোনো উপায় না পেয়ে নেমে পড়ে বাস থেকে। কথাগুলো বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠল মিশু। মেঘালয় অবাক হয়েও শুনছিল ওর কথা। একই চাদরে থাকায় একজন আরেকজনের শরীরের উষ্ণ স্পর্শ অনুভব করছে। মেঘালয় জিজ্ঞেস করলো, তারপর কি হলো? মিশু চোখ মুছে বলল, এরপর আমার জন্য কত বড় বিপদ অপেক্ষা করছিল বলে বোঝাতে পারবো না। আমি বাস থেকে নেমে সোজা তন্ময়ের বাসায় চলে যাই। ওর বাসার অ্যাড্রেস আগে থেকেই জানতাম। যখন ওর বাসায় পৌঁছাই তখন রাত নেমেছে। গিয়ে জানতে পারি তন্ময় বাসায় নেই। সেটা ব্যাচেলর বাসা, তা আমার জানা ছিল না। আমি খুঁটির মতো দাঁড়িয়েছিলাম ওর বাসার নিচে। তন্ময়ের একজন বন্ধু এসে আমাকে বলল তন্ময় রুমেই আছে, তোমাকে যেতে বলল। এভাবে আমাকে বলে রুমে নিয়ে গিয়ে ঢুকরে কেঁদে উঠল মিশু। বাচ্চা মেয়েটার ভয়াবহ বিপদের কথা টের পেয়ে ভেতরটা কেমন যেন করে উঠছে মেঘালয়ের। জিজ্ঞেস করলো, রুমে নিয়ে গিয়ে? মিশু বলল, একজন লোকের রুমে ঢুকিয়ে দেয় আমাকে। আমার এখনও খুব ভয় হচ্ছে জানেন। ভেবেছিলাম আমি বোধহয় মরেই যাব।
মিশুর অসহায় অবস্থার কথা শুনে সান্ত্বনা দেওয়ার জন্য মেঘালয় মিশুর হাতটা শক্ত করে ধরে বলল, আর কেঁদো না, শক্ত হও, আমার কথা শোনো, আশা করি কান্না পাবে না। মিশু চোখ দুটো মুছে বলল, আপনাকে আমার ফেরেশতা মনে হয়েছিল। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আপনি মানুষ। আমার মনে হচ্ছে আপনি একজন ফেরেশতা। এত ভালো কোনো মানুষ হয়? মেঘালয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চোখ বন্ধ করে কোনো পুরুষকে বিশ্বাস করবে না, সে যেই হোক না কেন। সবসময় শুধুমাত্র নিজেকে আর নিজেকে বিশ্বাস করবা। তোমার বাইরে আর কাউকে এতটা বিশ্বাস করো না, যতটা করলে সে সুযোগ নেবে। মিশু আর্দ্র কণ্ঠে বলল, আমার কষ্টটা কোথায় জানেন? আমি গ্রামের মেয়ে, আমি খ্যাত, আমি বোকা, আমার স্ট্যাটাস নেই, এসব জেনেও সে আমাকে ভালোবেসেছে। আজকে কেন এরকম করলো? আর যদি আমাকে ভালো নাই লাগবে তাহলে প্রথম দেখেই কথাটা বলে বাসায় পাঠিয়ে দিত। সে আমাকে নিয়ে সারাদিন ঘুরেছে আর চুপ করে গেল মিশু। মেঘালয় ব্যাপারটা বুঝতে পেরে বলল, বুঝেছি, আর বলতে হবে না। কোনো মেয়েকে কাছে পেলে তন্ময়ের মতো ছেলেদের হুঁশ থাকার কথা না। এটা নিয়ে মন খারাপ না করে এর যোগ্য জবাব দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো। মিশু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এর জবাব তো আমি দেবই। আপনি আমাকে একটু বলবেন কি করলে ওকে ভুলে যেতে পারবো সহজে? মেঘালয় মাথাটা ঝাঁকালো। চাঁদের আলোয় ওর মুখটা দেখে প্রশান্তিতে ছেয়ে গেল মিশুর ভেতরটা। মেঘালয় বলল, এখন কিছু বললেও তোমার মগজে ঢুকবে না। ধীরে ধীরে কিছু টার্ম দেব, সেসব কমপ্লিট করতে হবে। পারবে? কিসের টার্ম? বলতে পারো তোমার একটা ভালো ক্যারিয়ারের ভিত্তি। নিজেকে বদলানো ব্যতীত কারো উন্নতির উপায় নেই। আর যাদের মাঝে পরিবর্তনের ইচ্ছা থাকে তাদের দ্বারাই সম্ভব জগতের সমস্ত সাফল্য। মাথায় ঢুকলো? মিশু উত্তেজিত হয়ে বলল, আপনি খুব সুন্দর করে কথা বলতে পারেন। আচ্ছা, আপনি কি করেন? সেটা আস্তে আস্তে জানতে পারবে। তবে তোমার চেয়ে বয়সে বড় বড় মেয়েরা আমার স্টুডেন্টস। সে কি? আর আমি তো নিতান্তই বাচ্চাদের মতো আচরণ করছি আপনার সাথে। সরি। মেঘালয় হেসে বলল, পাগলি, এটা তোমার স্বকীয়তা। জোর করে নিজেকে বদলাবে না, শুধু ব্যক্তিত্বকে মজবুত করবে। আমার নাম্বারটা রেখো, ফোনে সব বলে দেব। মিশুর মনটা ভালো হতে শুরু করেছে এখন। আর আগের মতো কষ্ট হচ্ছে না। মেঘালয়ের কথায় উত্তেজনা বেড়ে যাচ্ছে ওর। সত্যি যদি এমন হয় তাহলে খুব ভালো হয়। তন্ময়কে একটা মোক্ষম জবাব দিতে হবে তো। এর জন্য এখন থেকেই মানসিক প্রস্তুতি দরকার। মিশু বলল, আপনি তাহলে আমার স্যার? না থাক, আমাকে স্যার বলতে হবে না। ভাইয়া ডাকবো? মেঘালয় একটু থমকে বলল, সেটা ডাকতে পারো, কিন্তু স্যার আর ভাইয়ের শুনতে শুনতে আমি ক্লান্ত। নতুন কিছু ট্রাই করা যায় না? মিশু হেসে বলল, মিস্টার গুরুজি বলে ডাকবো? মেঘালয়ের হাসির দিকে তাকিয়ে মনের সমস্ত মেঘ কেটে যেতে আরম্ভ করেছে। আর কোনো মন খারাপ লাগছে না। মিশু কাছ থেকে মেঘালয়ের দিকে চেয়ে থেকে আপন মনেই বলল, স্যার, আমাকে মানুষ বানাবেন? আমার বড্ড মানুষ হওয়ার ইচ্ছা। মেঘালয় হেসে বলল, বানাবো। তুমি আমাকে স্যার বলো না তো, আমাকে নিজের বন্ধু মনে করবা। কি এত বড় মানুষটা বুঝি আমার মতো বাচ্চাদের বন্ধু হতে পারে? তোমার বাবা মা কি তোমার বন্ধুদের মতন নয়? এটা ঠিক। আচ্ছা, এখন থেকে আপনি আমার গুরু বন্ধু। আবারও শব্দ করে হেসে উঠল মেঘালয়। সায়ানের শয়তানি হাসি দেখে মুখ কুচকে মেয়েটি অন্যদিকে তাকালো। সায়ান তখনও মিটিমিটি হাসছিল। টুকটাক কথা বলার পর জানা গেল মেয়েটিও অবনীর বিয়েতেই যাচ্ছে। সে অবনীর খালাতো বোন, ঢাকায় থেকে পড়াশোনা করে। বিয়ে বাড়িতে যাওয়ার জন্যই বেরিয়েছে, কিন্তু ভুল করে সকালে ট্রেনের সময়টাকে রাতের ট্রেন ভেবে রাত্রিবেলা স্টেশনে আসে। এসে দেখলো তার ট্রেন সকালে চলে গেছে। বাধ্য হয়েই রাতের ট্রেনে টিকিট করতে হলো, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো আসন পায়নি। তাই কেবিনে ঘোরাঘুরি করছিল। ঘটনা শুনে সবার আগে সায়ান বলল, বান্ধবীর খালাতো বোন মানে আমাদেরও খালাতো বোন। এতগুলো খালাতো বোন থাকতে দুশ্চিন্তা করতে হবে বোন? এতগুলো খালাতো ভাই থাকতে দুশ্চিন্তা করতে হবে না বোন? তো খালাতো বোনের চোখে মুখে এত রাগ কেন? মেয়েটিও কম না, সে ঝটপট জবাব দিল, খালাত্তো ভাইদের পিছনে যদি একটা করে লেজ থাকে তাহলে রাগ না হয়ে উপায় আছে? সে কি আমার পিছনে লেজ গজিয়েছে? আমি তো জানতাম না। এনিওয়ে, তুমি লেজ কিভাবে দেখলে? কারো প্যান্টের পিছনে ছেঁড়া নাকি? সবাই হেসে ফেললো ওর ফাজলামের ধরন শুনে। মেয়েটিও না হেসে পারল না।
সায়ান আর ওর বন্ধুদের সবার সাথে গল্প করতে করতে রাগগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। এখন আর আগের মতো সায়ানকে খারাপ মনে হচ্ছে না, তবুও অন্যরকম একটা খুনসুটিময় ঝগড়া লেগেই থাকলো ওদের মধ্যে। ট্রাক থেকে নেমে রেস্টুরেন্টে এসে ঢুকলো মেঘালয় ও মিশু। মিশুর শরীরের অবস্থা ভালো নয়। মেঘালয় ওকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে সব কিছুর ব্যাপারে। হাত ধরে রেস্টুরেন্টে নিয়ে যাওয়া, গ্লাসে পানি ঢেলে দেওয়া, বের হওয়ার পর হাত ধরে অটোতে তোলা, সব কিছুতেই সহযোগিতা করলো। মিশু যখন ওকে গুরুজি বলে ডাকে তখনই ফিক করে হেসে ফেলে মেঘালয়। মেঘালয় রংপুরে পৌঁছে মিশুকে নিয়ে সোজা কাউনিয়ার এক বন্ধুর বাসায় চলে এলো। বাড়িতে ছেলেটা একাই থাকে। লাঞ্চের পর মিশু ও মেঘালয়কে বাসায় রেখে ডিউটিতে চলে গেল সে। মেঘালয় বলল, এখন শুয়ে লম্বা একটা ঘুম দাও, রাতেতে জ্যোৎস্না বেল এসে যাব। আমার কিছুতেই ঘুম আসছে না। না ঘুমালে শরীর খারাপ করবে। তুমি রুমে ঘুমাও, আমি পাশের রুমে ঘুমাচ্ছি। ভয় পেও না, কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাকে ডেকো। মেঘালয় দরজাটা টেনে দিয়ে বেরিয়ে এলো রুম থেকে। কিছুক্ষণ শুয়ে থেকেও মিশুর ঘুম এলো না। অচেনা জায়গায় এলে একদমই ঘুম হয় না ওর। তাছাড়া ভোরের দিকে ট্রাকে বস্তার উপরে শুয়েই ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠলে দেখে মেঘালয়ের কোলের উপর মাথা রেখে ঘুমোচ্ছে, অথচ ছেলেটা একটুও নড়াচড়া না করে স্তব্ধ হয়ে বসে আছে মিশুর মাথাটা কোলের উপর নিয়ে। মিশুর গায়ে চাদর টেনে দিয়ে নিজে থ মেরে বসেছিল। কথাগুলো ভাবতে ভাবতে আরও উত্তেজনা কাজ করছে ভেতরে। কিছুতেই ঘুম আসছে না। কিছুক্ষণ শুয়ে থেকে উঠে এলো বিছানা ছেড়ে। পাশের রুমের দরজায় নক করে দেখলো দরজা খোলা। ভেতরে ঢুকে বিছানার কাছে এগিয়ে গেল মিশু। মেঘালয় ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে। মিশু বিছানার কাছে এসে বলল, ঘুমাচ্ছেন? একবার কথাটা বলতেই মেঘালয় চমকে উঠে পাশ ফিরল। মিশু অবাক হয়ে জিজ্ঞেস করল, ঘুমাননি? মেঘালয় বিছানার উপর উঠে বসতে বসতে বলল, ঘুমিয়ে পড়েছিলাম, তোমার ডাকে ঘুম ভাঙলো। আমার ঘুম অনেক হালকা। তাই বলে একবার ডাকতেই ঘুম ভাঙলো? আচ্ছা আপনি ঘুমান। কিছু বলবে? আমার না একদমই ঘুম আসছিল না, সেজন্যই। তাহলে বসো, গল্প করি। আপনার বোধহয় ঘুম পেয়েছে, অযথা ডিস্টার্ব করব? মেঘালয় মুচকি হেসে বলল, ঘুম পালিয়েছে। তুমি কি বাসায় যেতে চাও এখনই? না, কালকে সকালে বাসায় যাব। আজকের প্ল্যানটা কিছুতেই যেন বাদ না যায়। সব কিছু রেডি হয়ে গেছে। আমার ফ্রেন্ডকে বলেছি ও নৌকার ব্যবস্থা করে রাখবে। আমরা বিকেলে বের হব। তুমি চাইলে এতক্ষণ ঘুমোতে পারো। আচ্ছা তাহলে ঘুমাই গিয়ে। মিশু দরজার দিকে গিয়ে আবারও পিছন ফিরে তাকালো। মেঘালয় জিজ্ঞেস করলো, কিছু বলবে? মিশু আমতা আমতা করে বলল। না মানে আমার একটা জিনিস লাগতো। মেঘালয় উৎসুক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, বলো, কি দরকার? মিশু লজ্জায় বলতে পারলো না কিছু। মাথা নামিয়ে নিল লজ্জা পেয়ে। মেঘালয় কোনো রকম সংকোচ না করেই বলল, ন্যাপকিন আনতে হবে। মিশুর মুখটা লজ্জায় গাঢ় নীল হয়ে উঠল। মাথাটা নিচু করে মাটির সাথে মিশে যাওয়ার মতো ইচ্ছে হলো ওর। অন্যদিকে মেঘালয়ের নিঃসংকোচ প্রশ্ন শুনে অবাকও লাগছে। গলার স্বর যথাসম্ভব নিচু করেই বলল, মেঘালয় আর কিছু না বলে বিছানা ছেড়ে নেমে এলো। দরজার কাছে গিয়ে বলল, দরজা লক করে শুয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। মেঘালয় বেরিয়ে গেলে মিশু দরজা লাগাতে গিয়ে অনেকক্ষণ থমকে চেয়ে রইল মেঘের পথের দিকে। একটা মানুষ অনেক সময় ফেরেস্তার মতন পাশে এসে দাঁড়ায়। তখন ইচ্ছে মানুষটার জন্য যদি কিছু করতে পারতাম। অনেক করলেও বোধহয় কিছু ঋণ কখনো শোধ হবার নয়। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল মিশু। মেঘালয়ের ডাকে ঘুম ভাঙলে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বিকেল গড়িয়ে এসেছে। ও চোখ কষলে জিজ্ঞেস করলো, কখন এসেছেন? 10 মিনিট পরেই। তুমি ঘুমাচ্ছিলে বলে ডাকিনি। এখন আমরা বের হব, উঠে ফ্রেশ হয়ে নাও। মিশু আরও দুবার চোখ কষলে আড়মোড়া ভাঙার চেষ্টা করলো। ওর চোখে মুখে এখনো ঘুম লেগে আছে। ঘুম থেকে ওঠার পর কাউকে এতটা মায়াবী লাগে সেটা প্রথম খেয়াল করলো মেঘালয়। মিশু বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল। বাথরুমে ঢুকতে যাবে এমন সময় মেঘালয় পিছন দিক থেকে ডাক দিয়ে একটা প্যাকেট হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। মিশু ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল দরজায় হেলান দিয়ে। দু চোখ বেয়ে অঝোর ধারায় জল আসছে। ভেতর থেকে ঠেলে কান্না বেরিয়ে আসতে চাইছে। মনটাকে কিছুতেই শান্ত করতে পারছে না। কিন্তু এই কান্না যে কিসে সেটা জানে না ও। তবুও পাগলের মতো কাঁদতেই থাকলো। রাত নেমেছে। কুয়াশার আবরণে ধোঁয়াটে দেখাচ্ছে সব কিছু। নদীর জালে ভেসে চলেছে ছোট্ট ডিঙ্গি নৌকা। যেদিকে চোখ যাচ্ছে শুধু ধু ধু করছে জল। জল থেকে ধোঁয়া উঠছে। শীতের রাতের মোহময় পরিবেশের
সার হয়ে যুক্ত হয়েছে চাঁদের অপূর্ব আলো। মেঘালয় ও মিশু ভেসে চলেছে নদীর বুকে। নৌকার উপর দুজন দুদিকে শুয়ে আছে। মাথার উপর পূর্ণিমার চাঁদ। চাঁদের আলো কুয়াশার চাদর ভেদ করে সরাসরি গায়ের উপর এসে পড়েছে। সুখে মরে যেতে ইচ্ছে করছে মিশুর। ও আনন্দের চোটে কথাই বলতে পারছে না, হাঁপাতে হাঁপাতে বলল,